তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে লিখবে তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতীয় রাজনীতির ইতিহাসে কৃষক আন্দোলন এক অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীন ভারত সর্বত্রই কৃষকরা নিজেদের অধিকার, জমি ও অস্তিত্ব রক্ষার তাগিদে বারবার সংঘবদ্ধ হয়েছেন। ভারতের মতো একটি কৃষিপ্রধান দেশে যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল, সেখানে কৃষক আন্দোলন কেবল অর্থনৈতিক সংগ্রাম নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার, যা রাষ্ট্রের নীতি নির্ধারণের গতিপ্রকৃতিকে বারবার প্রভাবিত করেছে। এবার কি বলা হচ্ছে, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট দেখো, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত: ঔপনিবেশিক যুগ এবং স্বাধীনোত্তর যুগ। ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তোয়ারি ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আদায়, জমিদার ও মহাজনদের নির্মম শোষণ এবং নীল চাষের মতো জোরপূর্বক বাণিজ্যকরণের বিরুদ্ধে কৃষকরা তীব্র বিদ্রোহ করেছিল, যা প্রকৃষ্ট উদাহরণ হলো সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলন। স্বাধীন ভারতে রাষ্ট্রীয় নীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্দোলনের প্রেক্ষাপটেরও কাঠামোগত পরিবর্তন আসে। স্বাধীনতার পরবর্তী সময়ে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ ভূমি সংস্কার, তারপরে জমিহীন কৃষকদের বঞ্চনা এবং মহাজনী ঋণের ফাঁদ কৃষকদের ক্ষোভের প্রধান কারণ হয়ে ওঠে। 60-এর দশকে সবুজ বিপ্লবের ফলে কৃষি উৎপাদনের অভাবনীয় বৃদ্ধি ঘটলেও তা মূলত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের ধনী কৃষকদের লাভবান করে এবং প্রান্তিক কৃষকদের সঙ্গে তাদের শ্রেণী বৈষম্য বহুগুণ বাড়িয়ে তোলে। পরবর্তীকালে 90-এর দশকে বিশ্বায়ন উদারীকরণের ফলে কৃষিক্ষেত্রে গভীর সংকট তৈরি হয়। বহুজাতিক কর্পোরেটর সংস্থার প্রবেশ, সারের ওপর থেকে সরকারি ভর্তুকি হ্রাস, বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য না পাওয়া এবং ঋণের দায়ে কৃষকদের আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা এই সংকটকে আরও ঘনীভূত করে। মূলত এই তীব্র অর্থনৈতিক বঞ্চনা, কর্পোরেটর অগ্রাসন, রাষ্ট্রীয় অবহেলার প্রেক্ষাপটে ভারতীয় কিষাণ ইউনিয়ন, সারা ভারত কৃষক সভার মতো সংগঠনগুলির নেতৃত্বে সাম্প্রতিককালে ঐতিহাসিক কৃষক আন্দোলনগুলি সংগঠিত হয়েছে। এবার হচ্ছে কৃষক আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব। এখানে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে কৃষক স্বার্থের রাজনৈতিক স্বীকৃতি। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4টে পেপার আছে। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস এবং 1 দিন লাইভ ক্লাস। এবার দেখো, কৃষক স্বার্থের রাজনৈতিক স্বীকৃতি। কৃষক আন্দোলনগুলি বারবার প্রমাণ করে যে ভারতের রাজনীতিতে কৃষকদের উপেক্ষা করে কোনো রাজনৈতিক দলের পক্ষেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তীব্র আন্দোলনের ফলে কৃষকদের দাবি দাওয়াগুলি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বাধ্য হয়ে প্রধান ইস্যু হিসাবে স্থান পায়। সাম্প্রতিককালে দিল্লির উপকণ্ঠে 3 কৃষি আইন বাতিলের ঐতিহাসিক আন্দোলন দেখিয়েছে যে কিভাবে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত কৃষক শক্তির প্রবল পরাক্রমশালী রাষ্ট্রীয় সিদ্ধান্তকেও সম্পূর্ণ পরিবর্তন করতে বাধ্য করতে পারে। তারপর হচ্ছে সরকারি নীতির পরিবর্তন ও সংস্কার। কৃষকদের লাগাতার ও আপোষহীন আন্দোলনের ফলেই সরকার বিভিন্ন কৃষিবান্ধব নীতি গ্রহণে বাধ্য হয়েছে। স্বাধীনোত্তর ভারতে জমিদারি প্রথার আইনি উচ্ছেদ, বিভিন্ন রাজ্যে ভূমি সংস্কার আইন কার্যকর করা, নির্বাচন পূর্ববর্তী
কৃষি ঋণ মুকুব প্রকল্প এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী সরকারি নীতিগুলির মূলত শক্তিশালী কৃষক আন্দোলনেরই বাস্তব ফসল। তারপর হচ্ছে নতুন রাজনৈতিক শক্তি ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উত্থান। কৃষক আন্দোলনের ফলে ভারতীয় রাজনীতিতে কৃষকদের নিজস্ব রাজনৈতিক দলের এবং শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উত্থান ঘটেছে। উত্তর ভারতে বিকিইউ, মহারাষ্ট্রের শ্বেতকারী সংগঠনের মতো অরাজনৈতিক গোষ্ঠীগুলি সংসদীয় রাজনীতির বাইরে থেকেও সরকারের আইন ও কৃষিনীতি নির্ধারণে ব্যাপক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তারপর গণতান্ত্রিক অধিকার ও চেতনার বিস্তার। কৃষক আন্দোলন ভারতের তৃণমূল স্তরে গণতান্ত্রিক চেতনার অভাবনীয় প্রসার ঘটিয়েছে। প্রান্তিক, দলিত এবং আদিবাসী কৃষকরা নিজেদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়েছে। এই আন্দোলনগুলি নাগরিকদের শুধুমাত্র 5 বছর অন্তর ভোটদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি রাজনৈতিক প্রতিবাদ অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকে আরও অনেক বেশি প্রাণবন্ত, সক্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলেছে। তারপর হচ্ছে শ্রেণী সংগ্রামের রূপান্তর ও বৃহত্তর জোট গঠন। বর্তমান সময়ে কৃষক আন্দোলনগুলি শুধুমাত্র কৃষকদের সংকীর্ণ স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি শ্রমিক ইউনিয়ন, ছাত্র সমাজ, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করতে সক্ষম হয়েছে। কর্পোরেট তারপরে পুঁজিবাদের অগ্রাসন এবং রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাধারণ কৃষকদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম ভারতীয় রাজনীতিতে শ্রেণী সংগ্রামের এক নতুন, আধুনিক এবং বৃহত্তর রূপান্তরের স্পষ্ট ইঙ্গিত দেয়। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে যে পরিশেষে বলা যায় ভারতের রাজনীতিতে কৃষক আন্দোলন নিছক কোনো সাময়িক অর্থনৈতিক দাবি দেওয়ার মাধ্যম নয়, বরং এটি দেশের সুষম উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার অন্যতম প্রধান রক্ষা কবচ। বাকিটা তোমরা দেখে নাও। তারপরে দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতে নারী আন্দোলনের প্রকৃতি, বৈশিষ্ট্য ও সামাজিক পরিবর্তন বিশ্লেষণ করো। এখানে প্রথমেই আছে কি ভূমিকা। ভারতে নারী আন্দোলন কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পিতৃতন্ত্র, সামাজিক শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক সংগ্রাম। ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনোত্তর ভারতের অধিকার ভিত্তিক সংগ্রাম পর্যন্ত এই আন্দোলনের প্রকৃতি ও মাত্রা সময়ের সাথে সাথে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। নারী আন্দোলন মূলত সমাজে লিঙ্গ বৈষম্য দূর করে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত একটি সংঘবদ্ধ প্রয়াস। তারপর নারী আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক বিবর্তন ও রূপান্তর। প্রাক স্বাধীনতা পর্বে ভারতের নারী আন্দোলন মূলত পুরুষ সমাজ সংস্কারক এবং জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল, কিন্তু স্বাধীন ভারতে বিশেষত 1970-এর দশকের পর থেকে নারী আন্দোলনের একটি সম্পূর্ণ স্বশাসিত ও স্বতন্ত্র রূপ লাভ করে। এই পর্বে মেয়েরা নিজেদের অধিকারের দাবিতে সরাসরি পথে নামে এবং পিতৃতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করতে শুরু করে। তারপর হচ্ছে বহুমাত্রিক ও সর্বাত্মক চরিত্র। ভারতে নারী আন্দোলন কেবল রাজনৈতিক ভোটাধিকার বা আইনি অধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পণপ্রথা, নারী নির্যাতন, ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা এবং সমান কাজের জন্য সমান পারিশ্রমিকের দাবির মতো দৈনন্দিন জীবনের একটি জ্বলন্ত সমস্যাকে এই আন্দোলন তার মূল আলোচ্য বিষয় করে তুলেছে। এমনকি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নারী আন্দোলনের বহুমাত্রিক রূপকে তুলে ধরেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, শ্রেণী, বর্ণ ও প্রান্তিক স্তর। প্রাথমিক পর্বে এই আন্দোলন মূলত শহরের উচ্চ বর্ণের শিক্ষিত মধ্যবিত্ত নারীদের দ্বারা পরিচালিত হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে। বর্তমানে দলিত নারী, আদিবাসী এবং গ্রামীণ কৃষক নারীদের সমস্যা, ভূমি অধিকার এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধ মূলধারা নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে স্বশাসিত নারী সংগঠনের উত্থান। 80-র দশক থেকে ভারতের বিভিন্ন স্বশাসিত নারী সংগঠনের উদ্ভব ঘটে।
এই সংগঠনগুলো গতানুগতিক রাজনৈতিক দলের লেজুর ভিত্তি না করে স্বাধীনভাবে নারীদের অধিকার নিয়ে সোচ্চার হয়। এই স্বতন্ত্র অবস্থান নারী আন্দোলনকে আরও বেশি গণতান্ত্রিক ও লড়াকু করে তুলেছে। তারপর সামাজিক পরিবর্তন ও প্রভাব। এখানে প্রথম পয়েন্ট, আইনগত সংস্কার ও রাষ্ট্রীয় নীতি। নারী আন্দোলনের তীব্র চাপের ফলেই রাষ্ট্র বাধ্য হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক এবং রক্ষা কবচমূলক আইন প্রণয়ন করেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পণ প্রথা নিরোধক আইন 1961, হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005, যার মাধ্যমে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার সুনিশ্চিত হয়, এবং পারিবারিক হিংসা প্রতিরোধ আইন 2005। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের বিশাখা নির্দেশিকা এই আন্দোলনের একটি বিরাট জয়। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন ও অংশগ্রহণ। ভারতের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে নারী আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। 1992 সালে 73-74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভায় নারীদের জন্য 33% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরপরে তৃণমূল স্তরের শাসন ব্যবস্থায় নারীদের রাজনৈতিক নেতৃত্বের ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক নারী সংস্করণ বিল এই দীর্ঘ লড়াইয়ের একটি ফলশ্রুতি। তারপর সামাজিক চেতনার প্রসার। নারী আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হলো সামাজিক স্তরে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি। সমাজে নারীর ভূমিকা কেবলমাত্র গৃহবধূ বা ঘরকন্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রাচীন ধারণাটি ভেঙে দিয়ে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার এই আন্দোলন যুগান্তকারী পরিবর্তন এনেছে। এবার উপসংহারটা দেখে নাও। ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে।